হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পোটেনশিওমিটার, বা এটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার। ঠিক আছে, তো চলো হেডিং দিয়ে নিই। প্রথমে পোটেনশিওমিটার, খুব ভালো করে বুঝতে হবে টপিকটা। পোটেনশিওমিটার, 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 বা আমরা এটাকে বলবো পোটেনশিয়াল ডিভাইডার। বাংলায় লিখতে পারো পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার। ঠিক আছে, পোটেনশিওমিটার বা আমরা বলবো পোটেনশিয়াল ডিভাইডার। হ্যাঁ, তো পোটেনশিয়াল কিভাবে ডিভাইড করে বা বিভবগুলোকে আমরা কিভাবে পতন করব, তার জন্য আমাকে জানতে হবে যে এটা কিছুই নয়, একটা রেজিস্ট্যান্স। একটা আমি ওয়্যার নিলাম, ঠিক আছে, এবং এটার নাম দিয়ে দিলাম এ বি। এখানে একটা স্ক্রু লাগিয়ে দিলাম, এখানে একটা স্ক্রু লাগিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো একটা স্ক্রু লাগিয়ে দিলাম, এখানে একটা, এখানে একটা। দেখে নি স্টার্টিং হচ্ছে তো, ঠিক আছে। তাহলে কি করলাম, এখানে আর এখানে একটা স্ক্রু লাগিয়ে দিলাম এ আর বি পয়েন্টের মধ্যে, ঠিক আছে। এবার আমি কি করলাম, আরেকটা পয়েন্ট সি নিয়ে এই পয়েন্টের মধ্যেও একটা স্ক্রু লাগিয়ে দিলাম। তাহলে স্ক্রু কতগুলো হলো, একটা, দুটো, তিনটে। একটা তার, এটা কি, এটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম ওয়্যার, ইউনিফর্ম ওয়্যার। আর এখানে একটা পয়েন্টস পয়েন্টস পয়েন্টস, এই টোটালটা লেংথ ধরে নিচ্ছি, এখান থেকে এতটা হচ্ছে ক্যাপিটাল এল, এটা ক্যাপিটাল এল, ঠিক আছে। আর এখান থেকে এতটা পর্যন্ত আমি ধরে নিলাম দিস ইজ এ স্মল এল। আর এই পুরোটার রেজিস্ট্যান্স কত ধরে নেবো, এইটা রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর, মানে আর হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার, অফ দ্য ওয়্যার। ব্র্যাকেটে লিখে নাও এ বি, এ থেকে বি পর্যন্ত। হ্যাঁ, আর এখান থেকে এখানে একটা পয়েন্ট দিলাম ও, তাহলে এ ওটার রেজিস্ট্যান্স, এ ওটার রেজিস্ট্যান্স স্মল আর, স্মল আর, এ ও ইকুয়াল টু হচ্ছে স্মল আর, এটাও রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ দ্য লেংথ এ ও হচ্ছে স্মল আর, এ বি হচ্ছে ক্যাপিটাল আর। বোঝা গেছে? ব্যাস, চলো এই পুরোটার লেংথ হচ্ছে ক্যাপিটাল এল, এখান থেকে এতটা স্মল এল। ব্যাস, এইটা হচ্ছে কি করলাম, দিস ইজ, এই যে ওয়্যারটা দেখছি, এই ওয়্যারটাকে আমি বলছি পোটেনশিয়াল, পোটেনশিওমিটার, এই ওয়্যারটাই, আর কিছু নয়। তার পোটেনশিওমিটার কি না, এটা যদি কি লিখতে হয় তাহলে লিখবো ইট ইজ আ ইউনিফর্ম, আ ইউনিফর্ম লং ওয়্যার, ইউনিফর্ম লং ওয়্যার কানেক্টেড, বা লং ওয়্যার কানেক্টেড, কানেক্টেড between, between two mounted, mounted screw, দুটো স্ক্রু এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, ফুল স্টপ। It is a uniform long wire connected between two mounted screw A and B. এটি হচ্ছে একটি ইউনিফর্ম একটা তার, ঠিক আছে, এবং সমরোধ বিশিষ্ট আর কি। হ্যাঁ, মানে একক দৈর্ঘ্যের যে রোধ সেটা সমান, সমরোধ বিশিষ্ট একটি তার, যেটা এ এবং বি দুটি স্ক্রুর সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। ব্যাস, নেক্সট হচ্ছে যে এইটার নাম দিয়ে দিলাম, ও নাম দিয়ে দিয়েছি এখানে, আচ্ছা ঠিক আছে তাই থাক। এটার নাম হচ্ছে জে, জে ফর, জে ফর জকি, জকি, একটা জকি। জকির কাজ কি, জকি হচ্ছে একটা কি বলবো নাইফ এডজ টাইপের, হ্যাঁ, ছুঁচলো প্রান্ত থাকে এবং এটাকে স্লাইড করতে পারে। হ্যাঁ, অ্যান্ড এখানে হয়ে গেল। তাহলে ইট ইজ এ ইউনিফর্ম লং ওয়্যার কানেক্টেড বিটুইন টু মাউন্টেড স্ক্রু এ বি
on which a jockey can slide over এবং এর ওপর দিয়ে একটি জকি চলাচল করতে পারে। তাহলে বাংলায় যারা লিখবে তারা লিখবে পোটেনশিওমিটার হচ্ছে একটি সম ইউনিফর্ম, যেটাকে আমরা বলি সমরোধ বিশিষ্ট একটি তার, এবং যার এ এবং বি প্রান্ত দুটি স্ক্রুর সাথে যুক্ত এবং এর ওপর দিয়ে একটি জকি চলাচল করতে পারে। ব্যাস সেইটাই হচ্ছে পোটেনশিওমিটার। এখন এই পোটেনশিওমিটার দিয়ে আমি কি কি করতে পারি, কিভাবে করব, সেগুলো জানবো। তো পোটেনশিওমিটারের তোমাকে আছে হোয়াট ইজ পোটেনশিওমিটার, এটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে এই পোটেনশিওমিটার দিয়ে আমি কি করতে পারি। 1 নম্বর, এই পোটেনশিওমিটারের ইউজগুলো কী কী, হোয়াট আর দ্য ডিফারেন্ট ইউজেস অফ পোটেনশিওমিটার। 1 নম্বর হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে এটাকে ইউজ করা যেতে পারে, পরিবর্তনশীল রোধ হিসাবে একে ব্যবহার করা যায়। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ভ্যারিয়েবল ইএমএফ হিসেবে ইউজ করতে পারি। ইএমএফ তড়িৎচালক বল, পরিবর্তনশীল একটি তড়িৎচালক বল পেতে আমি এটাকে ইউজ করতে পারি, ভ্যারিয়েবল ইএমএফ। 3rd নাম্বার হচ্ছে টু মেজার ইএমএফ অফ আ সেল। একটি সেলের ইএমএফ কত যদি আমি মাপতে চাই, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল পরিমাপ করার জন্য একটি পোটেনশিওমিটারকে ইউজ করা হয়। ডি নাম্বার, আমরা পেতে পারি টু কম্পেয়ার ইএমএফস অফ টু সেলস। তাহলে দুটি তড়িৎ কোষের ইএমএফ এর তুলনা করতে কাজে লাগে। নেক্সট হচ্ছে আমরা টু মেজার ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল। একটি সেলের, একটি তড়িৎ কোষের ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, একটি তড়িৎ কোষের ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে অন্তর্নিহিত রোধ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ABCDE। 1 নম্বর হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করতে পারি, ভ্যারিয়েবল ইএমএফ হিসাবে ইউজ করতে পারি, টু মেজার দ্য ইএমএফ অফ আ সেল, একটি সেলের ইএমএফ মাপতে কাজে লাগতে পারে, টু কম্পেয়ার ইএমএফ অফ টু সেলস, দুটো সেলের ইএমএফ কম্পেয়ার করতে কাজে লাগে, এছাড়াও টু মেজার দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ আ সেল, এবং আমরা একটি সেলের যে অন্তর্নিহিত রোধ সেটাও পরিমাপ করতে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এরপর আমি কি করব, এর প্রত্যেকটা যে ইউজেসগুলো আমি একটা একটা করে এক্সপ্লেন করব। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশানটা তো লাগবেই। তার প্রথম নাম্বার আমরা যাব A নাম্বার, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো চলো ফার্স্ট নাম্বার আমরা যেটা করব। আর এখন একটা কথা বলে নিই, যারা নতুন দর্শক, যারা প্রথমে এসেছো, তারা অবশ্যই চ্যানেলটার মধ্যে নিচে দেখো একটা সাবস্ক্রাইব রেড বাটন আছে, ওটাতে প্রেস করবে। হ্যাঁ, তারপরে একটা বেল আইকন ভেসে উঠবে, ওখানের মধ্যে 3টা অপশান পাবে, তার মধ্যে অল যেটা রয়েছে সেখানে তুমি ক্লিক করবে। হ্যাঁ, এবং এতে করে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যাবে, তুমি তারপরে এটাকে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বন্ধুদেরকে জানাতে পারো। ঠিক আছে, তো আমরা কি করব না, এটার ইউজগুলো আমরা দেখে নিই। 1 নম্বর ইউজ কি বললাম, যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। আমি চাইছি যে এই জকিটাকে যখন এইদিকে স্লাইড করব তখন এইটুকুর রেজিস্ট্যান্স কত হবে। তো দেখে নাও, প্রথমে আমি এটাকে করব যে V ইজ প্রপোর্শনাল টু L, এটা তোমাকে জানতে হবে। কী বললাম, V ইজ প্রপোর্শনাল। যদি আমি এখানে কোনো রেজিস্ট্যান্স কানেক্ট করে দিই তাহলে যত লেংথ কম বেশি হবে এটা ফল করবে। যাই হোক, এই কনসেপ্টটা এখন কাজে লাগবে না। আমি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে কিভাবে ইউজ করব এটাকে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পরিবর্তনশীল রোধ। যেমন আমি যদি মনে করে নিলাম এটাকে AO, তাহলে AO পোর্শনটির রোধ কত হবে, এই পোর্শনটা
তাহলে এটা প্রথমে আমি এই পুরোটার রোধ কত বলেছিলাম, ক্যাপিটাল আর, এবং পুরোটার লেংথ কত, এল। তাহলে আমি এটার একক দৈর্ঘ্যের রোধ বের করে নিই। এই তারটির কি বের করব, রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ, রেজিস্ট্যান্স পার ইউনিট লেংথ। তাহলে টোটাল রেজিস্ট্যান্স বাই টোটাল লেংথ। এবার আমি এ ও পোর্শনটার রোধ বের করতে চাইছি। তাহলে এ ও পোর্শনটা কত হয়ে যাবে, স্মল এল। তাহলে স্মল এল ইন্টু, এটা যদি সিগমা ধরে নিই, তাহলে এল ইন্টু সিগমা, তার মানে এল ইন্টু ক্যাপিটাল বাই এইটা, তার মানে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু টোটাল রেজিস্ট্যান্স। এই ফর্মুলাটা মনে রাখবে। তাহলে যে কোনো এ ও মানে এ জে, মানে যেখানে জকিটা রয়েছে এ জে বা এ ও যেটাই বলবে, যেখানে জকির পজিশন, সেই পোর্শনটার রোধ হয়ে যাবে ততটার লেংথ বাই পুরোটার লেংথ ইন্টু রেজিস্ট্যান্স। এটা মনে রাখবে। তাহলে এইটা 1 নম্বর ইউজ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি যদি এখানে রাখি, তাহলে এইটুকুর রেজিস্ট্যান্স কত হবে না, এই যে এইটা মাল্টিপ্লাই করতে হবে, এই লেংথটা ইন্টু আর বাই এল, মানে যতটা লেংথ বাই পুরোটা লেংথ ইন্টু পুরোটার রেজিস্ট্যান্স। তার মানে এটা আমি যদি লিখি, তাহলে এই যে লেংথ অফ দ্য পোর্শনস ডিভাইডেড বাই টোটাল লেংথ অফ দ্য পোটেনশিওমিটার ইন্টু টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য পোটেনশিওমিটার ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, মানে পোটেনশিওমিটারটির রোধ। অ্যাকচুয়ালি পোটেনশিওমিটার 4 ওয়্যার হয়, 4টে তার থাকে আমাদের ল্যাবরেটরিতে, বা 10টা তার থাকে, 10 ওয়্যার পোটেনশিওমিটার। তোমরা একটা ফিগারে দেখো, দেখতে পাচ্ছ 10 ওয়্যার অ্যান্ড দিস ইজ 4 ওয়্যার। 4 ওয়্যার থাকলে এরকম করে একটা, আমরা নর্মালি এরকম করে রিপ্রেজেন্টেশনটা করি পোটেনশিওমিটারের, কিন্তু আমি যখন তারগুলো থাকে, একটা বেশ এখানে একটা প্লেট থাকলো, হ্যাঁ, আর দুটো, আবার এখানে একটা প্লেট থাকবে, হ্যাঁ, এখানে একটা প্লেট আছে কানেক্টেড, তো এখানে একটা, ফের এখানে সেই দিকে, ফের এখানের সাথে এখানে তারটা গেল, ফের এখানে, ফের এখানে, ফের এখানে, 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 এইভাবে যাবে। তার মানে কত, 4টে হয়ে গেল, 1 2 3 4। এখানে এখানে একটা প্লেট আছে, মোটা প্লেট, এখানে একটা মোটা প্লেট আছে, এখানে আমি এখানেও একটা মোটা প্লেট আছে। আমি লেংথটা কিন্তু এই পোর্শনটা নেব, এইটার রেজিস্ট্যান্স আছে, এবং এই যে প্লেটগুলো বাইরে পড়ে থাকলো, এইগুলোর আমি ধরে নিচ্ছি নেগলিজিবল রেজিস্ট্যান্স, মানে এগুলো রেজিস্ট্যান্স খুবই কম। তো এগুলো জাস্ট একটা প্লেট, কপারের মোটা মোটা প্লেট, যার এর যা রেজিস্ট্যান্স তার রেসপেক্টে এই রেজিস্ট্যান্সটা নগণ্য। ওই জন্য আমি এখানে যে স্কেলটা দেওয়া থাকবে, সেই স্কেলটা যদি 100 সেন্টিমিটার স্কেল হয়, তাহলে 1 2 3 4, মানে 4 ইন্টু 100, মানে টোটাল হয়ে গেল 400 সেন্টিমিটার এর লেংথ হয়ে গেল। এবার যদি তুমি এখানে নাল পয়েন্ট পেয়েছো এই জায়গায়, তার মানে এখানটা কত হয়ে গেল, এখান থেকে এতটা 100, আর এটা যদি 40 সেন্টিমিটার এই দিক থেকে, তাহলে এইটা 60 পড়ে আছে, তার মানে 160 সেন্টিমিটার ওপরেরটা, আর নিচের পোর্শনটা 400 থেকে মাইনাস করলে বাকিটা পেয়ে যাবে। তাই এটা একটা তার, আর কিছু নেই, সেই তারটাকে আমি এইভাবে দেখিয়েছি। এরকম হতে পারে, বা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এখানে গিয়ে শেষ হলো। এরকম 10টা ওয়্যার, 10 ওয়্যার পোটেনশিওমিটার হয়, ঠিক আছে। এবং ওখানে ওইরকম একটা, হ্যাঁ, যেমন হারমোনিয়ামের কী থাকে, ওরকম পরপর পরপর 10খানা একটা বড় কী থাকে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এইরকম টাইপের। এবং এখানে প্রেস করলে নাম্বারিং দেখে বুঝতে হবে কত নাম্বার তারে কোথায় প্রেস করেছে। যেমন 4 নম্বর তার, 3 নম্বর তারে আমি এখানে প্রেস করলাম, তাই 3 নম্বর তারটা কী আছে, 1 2 3, মানে দুটো তার 100 100 200, আর এই পোর্শনটা, মানে এই দিক থেকে যদি আমি স্কেল থেকে মেজার করি, তাহলে এটা হয়ে গেল 200, আর এই পোর্শনটা যদি 40 হয়, তাহলে 240 হয়ে গেল, 240 লেংথ হয়ে গেল পুরোটা। তা পুরোটার লেংথ কত, 10টা তার থাকলে 10 ইন্টু 100 এত সেন্টিমিটার, আর 4টে থাক তাহলে 400 সেন্টিমিটার। এইটার লেংথ আমি নিয়েছি এল। একটা তারের মধ্যে পোটেনশিয়ালটাকে ভাগ করে দেওয়ার নামই হচ্ছে পোটেনশিয়াল ডিভাইডার বা পোটেনশিওমিটার। মিটার কেন, মিটার মানে যেটা মেজার করতে পারে সেটাকে মিটার বলি আমরা। গ্যালভানোমিটার, ভোল্টমিটার, মানে মিটার মিন্স মেজার করা। কি মেজার করতে পারে, গ্যালভানোমিটার ডাইরেকশন অফ কারেন্ট, অ্যামিটার হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট মাপতে পারে, ভোল্টমিটার পোটেনশিয়াল ড্রপটা মাপতে পারে, কিন্তু পোটেনশিওমিটার মাপতে পারে ইএমএফ অফ দ্য সেল। ভাইটাল পয়েন্ট খুবই, ইএমএফ মাপতে পারে। এটা কিন্তু পোটেনশিয়াল ড্রপ আর ইএমএফ এক নয়, তাই ইএমএফ মাপতে পারে এরকম একটি মিটারের নাম বলো, তখন তুমি বলবে পোটেনশিওমিটার। তো এটা বুঝলাম যে পোটেনশিওমিটারকে কীভাবে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হিসাবে ইউজ করা যেতে পারে। এইবার আমি এটাকে
নেক্সট যেটা বি পোর্শন, বি পোর্শনে বলা হচ্ছে এটাকে আমি ইউজ করতে পারি একটি ভ্যারিয়েবল ইএমএফ হিসাবে। আচ্ছা দেখি এবার ইএমএফ হিসাবে ইউজ করার জন্য আমি কি করব, তোমরা একটু একটু মনে রেখে দেবে, যেগুলো বলেছি, যেমন পুরোটা রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর, পুরোটা লেংথ এল, স্মল এল, এইগুলো তো কাজে লাগবে সবসময়, তো এটা মনে রাখতে হবে তোমাকে। দেখে নিই নেক্সট হচ্ছে, তাহলে আমরা কি করব, তোমরা কমেন্টে জানাবে কেমন ক্লাসগুলো কেমন লাগছে, বা কি কি মডিফাই করলে আরেকটু তোমরা বুঝতে পারবে এটা। নেক্সট হচ্ছে আমি এখানটাকে একটা সেল দিয়ে কানেক্ট করে দিই। সেল, সেল মানে বুঝতে পারছো, সেল বা অনেকগুলো থাকলে সেটাকে বলে ব্যাটারি, তো এটার ই নট নাম দিয়ে দিলাম, ই নট। তো এখান থেকে অবভিয়াসলি একটা কারেন্ট যাবে, দেখো কারেন্ট যাবে তো, এখানের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, তার মানে এটার মধ্যে একটা কারেন্ট যাবে এবং সেই কারেন্টটা হয়ে গেল ইএমএফ বাই রেজিস্ট্যান্স, ওহমস ল থেকে পেলাম এতটা কারেন্ট এখানে যাচ্ছে। এইবার আমি এই এ আর সি এই পয়েন্ট দুটোর মধ্যে পোটেনশিয়াল কত হবে, এসি, তাহলে এসি ইকুয়াল টু রেজিস্ট্যান্স, এইটার রেজিস্ট্যান্স যদি আমি ধরে নিই স্মল আর, এই পোর্শনটা স্মল আর যদি ধরে নিই, তাহলে ভি এসি মানে এইটুকুর মধ্যে পোটেনশিয়াল মানে কি হবে, ভি ইকুয়াল টু আই আর, আই ইন্টু আর, মানে আই কত, আই মানে হচ্ছে ই নট বাই আর ইন্টু স্মল আর, তার মানে হয়ে গেল স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু ই নট ভিএসি। তার মানে আমি যতটা চাইবো, আমি যদি চাইলাম যে এখানের কতটা ড্রপ পোটেনশিয়াল হবে, তাহলে তুমি বের করে দিতে পারবে। এইটার যদি স্মল আর সমান কি হচ্ছে দেখে নাও, তার মানে আমি পাচ্ছি এখান থেকে আমি এটার পোটেনশিয়াল পেয়ে গেলাম, ঠিক আছে, মানে এইটার যা রেজিস্ট্যান্স বাই পুরোটা রেজিস্ট্যান্স ইন্টু টোটাল ইএমএফটা। আমি পোটেনশিয়ালটা নিজের ইচ্ছে মতো কম বেশি এখানে করলে বেশি হবে, যত এইদিকে আসবো পোটেনশিয়াল ড্রপটা আস্তে আস্তে বেশি পাবো। তার মানে আমার ইচ্ছে মতো, তোমার যদি মনে হয় যে আমার একটা এফএম রেডিও আছে, এফএম এবং সেটাতে 4 ভোল্ট লাগবে, তাহলে আমি এই দুটোকে পয়েন্টকে এফএম এর সাথে কানেক্ট করে দিলাম, এখানে কানেক্ট করলাম, দেখলাম 4 ভোল্ট, একটু বাড়িয়ে দিলাম 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, যত লাগবে চেঞ্জ করে দিলেই তুমি তোমার মতো করে ভোল্টেজটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করলাম, একটা ভ্যারিয়েবল ইএমএফ হিসাবে, সোর্স হিসাবে ইউজ করতে পারছি। নেক্সট হচ্ছে আমি কি বলেছি, এরপর আমি ইএমএফটা মাপতে পারবো, তো এইটাই হচ্ছে প্রসেস ইএমএফ মাপার। তবে আমি একটা সেলের ইএমএফ কী করে মাপবো, এটা তো ভ্যারিয়েবল ইএমএফ হয়ে গেল, এবার সেলের ইএমএফ কী করে, তারপর এটাকে আরেকটু মডিফাই করে দিই আমি। একটা সেল, যে সেলটার, এটা লিখে নাও ভালো করে তোমরা, তাহলে মেজারমেন্ট অফ ইএমএফ অফ আ সেল, ইএমএফ অফ আ সেল মানে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল মাপার জন্য কি করব, তার যে তড়িৎ কোষটি তড়িৎচালক বল মাপবো সেটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম। আচ্ছা কানেকশানটা কি হবে সেটা কিন্তু খুব ভাইটাল, এবং এটার সাথে একটা গ্যালভানোমিটার কানেক্ট করে দাও, নিয়ে তারপর জকিটা লাগিয়ে দাও, ব্যাস আর কিছু না। আচ্ছা এটার ইএমএফ ধরে নিই, আর কি লাগবে, ব্যাস আপাতত এইটাই মনে রাখো। তাহলে এই যে এইটুকুর একটা রেজিস্ট্যান্স আছে, সেইটা মনে করছি আর নট, এটার আর নট, পুরোটা রেজিস্ট্যান্স কিন্তু আর বলেছি বারবার, এবং এখান থেকে এই পোর্শনের লেন্থটা এল মনে রাখতে হবে, এখান থেকে এটা রেজিস্ট্যান্স হচ্ছে আর নট, ঠিক আছে। তাহলে এই সেলটার কারণে আচ্ছা তুমি এই ফিগারটা প্রথমে এঁকে নিয়ে বলবে এটার জন্য এই দিকে একটি কারেন্ট যাবে, কত কারেন্ট যাবে, I1, তাহলে I1 কারেন্ট লিখবো, I1 কারেন্ট ইজ ফ্লোয়িং ডিউ টু দ্য, এখানে পয়েন্ট দিয়ে দিই, একটা এ পয়েন্ট ছিল না, বি পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল সিটা এখানে ছিল, এখানে করে দিলাম সি। আচ্ছা তাহলে I1 ইজ এ কারেন্ট ফ্লোয়িং ডিউ টু potential difference PD between points A and C, দেখে নাও। তাহলে কারেন্ট একটা I1 কারেন্ট যাবে, এবং সেই I1 কারেন্টটা কোনটা হচ্ছে
না এই জায়গার যে পোটেনশিয়াল ড্রপ হয়েছে, কেন? কারণ এখান থেকেই তো পোটেনশিয়ালটা এখানে কিছু একটা ড্রপ হয়েছে, সেই পোটেনশিয়াল ড্রপটার নাম আমি বলছি কি ভিএসি। এই পোটেনশিয়াল নামটা ভিএসি, ড্রপ হয়েছে একটা, তার কারণে এইদিকে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে এই ড্রপটা আমি যদি লিখি ভিএসি সমান হচ্ছে এই কারেন্টটা আই ইন্টু আর, আর মানে কত? আর নট, এইটা রেজিস্ট্যান্স আর নট, তাহলে আর নট। হ্যাঁ, এবার তুমি যদি এটার ইএমএফ ধরে নাও যে স্মল আর, এটার ইএমএফ একটা ইএমএফ বলছি সরি, এটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে স্মল আর, সেটা যদি তুমি ধরে নাও তাহলে কিন্তু এটা রেজিস্ট্যান্স হয়ে গেল এইটা, মানে এইটা প্লাস এইটা সিরিজে আছে, একই কারেন্ট যাচ্ছে মানে সিরিজে আছে, তাহলে এটা 1 নম্বর দিয়ে দিলাম না। নেক্সট হচ্ছে দেখো এটার কারণে একটা উল্টো দিকে কারেন্ট যাবে এইদিকে, সেটা I2 দিলাম। তাহলে I2 সমান কত? I2 কারেন্ট is flowing due to potential difference between এখানে নাম দিয়ে দিই একটা সিডি না ডি দিয়েছি ডিই, তাহলে ডিই পয়েন্টে একটা পোটেনশিয়াল বিটুইন দ্য পয়েন্টস ডিই পয়েন্টে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকার জন্য যাচ্ছে কারেন্টটা, এবং সেইটা কারেন্টটা কত হবে? I2 সমান তোমার I2 হয়ে যাচ্ছে ডিউ টু দিস ওয়ান, তার মানে ইএমএফ বাই তোমার রেজিস্ট্যান্স, মানে আর নট প্লাস স্মল আর। তাহলে এখন কি হয়ে গেল দেখো, তার মানে ভিএসি, এটা সেকেন্ড ইকুয়েশন নাম দিয়ে দিলাম। এই দুটোকে ইকুয়াল করে দাও, I1 আর I2 তো ইকুয়াল হয়ে যাবে না, কারণ এই দুটো ইকুয়াল হয়ে গেলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা 0 হয়ে যাবে। দেখো যদি এটা বেশি হয় তাহলে গ্যালভানোমিটারটা এইদিকে কারেন্ট যাবে, তা গ্যালভানোমিটারটা এইদিকে ডিফ্লেকশন দিল, আবার যখন এইদিকে কারেন্ট যাবে তখন গ্যালভানোমিটারটা এইদিকে ডিফ্লেকশন দেবে, কারণ গ্যালভানোমিটারের কেমনভাবে ডিফ্লেকশন, যে গ্যালভানোমিটার কী থাকে? 0 থাকে এখানে, এবং এইদিকে বা এইদিকে ডিফ্লেকশন, যদি কারেন্টটা এই দিক থেকে ওই দিকে যায়, এই দিক থেকে এই দিকে এলো, তাহলে ডিফ্লেকশন দেওয়া এর কাজ, মানে এর কাজ হচ্ছে যে ডাইরেকশন অফ দ্য কারেন্টটাকে মেজার করা, তো দেখিয়ে দেবে যে হ্যাঁ এইদিকে কারেন্টটা যাচ্ছে। কিন্তু যদি এই দুটো কারেন্ট সমান হয়ে যায় তাহলে এখানে ডিফ্লেকশনটা কি 0 থাকবে, মানে এটা 0তেই থাকবে। তাহলে তখন তার মানে I1 আর I2 ইকুয়াল যদি আমি করে দিই, দেখো I1 কত আসছে? এইটা বাই এটা, তার মানে ভিএসি বাই আর নট প্লাস আর ইকুয়াল টু ই বাই আর নট প্লাস আর, তার মানে এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে ভিএসি ইজ ইকুয়াল টু ই, মানে ভিএসি এখানের যে ড্রপটা সেটাই হচ্ছে এর সমান। তাই এখানে কত ড্রপ ছিল আমি আগে মেজারমেন্ট করেছি, আগের ইকুয়েশনসটা দেখে নাও, তার মানে দিস ইজ ইকুয়াল টু ইএমএফ, এই সেলটার ইএমএফের সাথে সমান। তাহলে এখানে ড্রপ কত? না এখানে ড্রপ ভোল্টেজ হচ্ছে ভিএসি সমান হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর, ভিএসি সমান এটার মানে পুরোটার রেজিস্ট্যান্স স্মল লেংথ বাই ক্যাপিটাল লেংথ এটা, বা আমি বলতে পারি এটা ইন্টু টোটাল ইএমএফ। টোটাল ইএমএফ কত? ই নট। জাস্ট তোমাকে এই জকিটা দিয়ে খুঁজে বের করতে হবে কতটা লেংথ, ওই যে লেংথ বললাম ওই লেংথটা কতটা, যেখানে কিন্তু কারেন্টটা 0 হচ্ছে, তাহলে এই পোর্শনের জন্য কতটা লেংথ সেটাই খুঁজে বের করতে হবে। তার মানে ভিএসি এখানে ড্রপটা হয়ে গেল এর লেংথ বাই পুরো লেংথ ইন্টু এর রেজিস্ট্যান্স, এটা হয়ে গেল এখানে ড্রপ, এবং দিস ইএমএফ ইজ ইকুয়াল টু দিস ওয়ান। তাহলে আমি কী করলাম? ইএমএফ অফ এ সেল, একটা সেলের ইএমএফ ক্যালকুলেট করতে পারলাম। এরপর আমরা কি বললাম? তাহলে 3টে হয়ে গেল আমাদের। একটা হয়ে গেল তোমার সোর্সেস অফ, এটা চেঞ্জ করলে এই রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, আচ্ছা এটা চেঞ্জ করে এটার পোটেনশিয়াল ড্রপটাকে চেঞ্জ করতে পারছি, মানে এই দুটো পয়েন্টের মধ্যে আমরা একটা ইএমএফ পেতে পাচ্ছি। এবার এখানে একটা সেল কানেক্ট করে আমরা কি করলাম না এটার ইএমএফটাকে ক্যালকুলেট করতে পারলাম, এবং যেহেতু দেখো এখানে কারেন্টটা 0, তাই গ্যালভানোমিটারে যদি কিছুটা রেজিস্ট্যান্স থেকেও থাকে তাহলে এই রেজিস্ট্যান্সটা কিন্তু এ কাউন্টিংয়ের মধ্যে পড়বে না, তার মানে এর ইএমএফটা এখানে ড্রপ হবার কোনো জায়গা নেই, তাহলে অরিজিনাল যে অ্যাকিউরেট ইএমএফটা সেটা তুমি পেতে পারবে। ওই জন্য আমি ইএমএফ ক্যালকুলেট করার জন্য পোটেনশিওমিটার হচ্ছে খুব সুন্দর একটি ইনস্ট্রুমেন্ট, এবং পোটেনশিওমিটারটা মাপা হয় ওই জন্য যে এখানে গ্যালভানোমিটারটা তো অচল হয়ে গেছে, কারণ এখানে কোনো কারেন্টই যাচ্ছে না এই মোমেন্টে, তাই অরিজিনাল ইএমএফটা তুমি ক্যালকুলেট করতে পারবে। এরপর হচ্ছে ইএমএফ ক্যালকুলেশন হয়ে গেল, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বললাম মোটামুটি। এরপর হচ্ছে কম্প্যারিজন অফ ইএমএফ অফ টু সেল,
তাহলে আমরা এখানে হেডিং দিয়ে দেবো কম্পেয়ার অফ বা কম্প্যারিজন অফ ইএমএফ অফ টু সেলস। তাহলে কম্পেয়ার করবো এবার, কম্প্যারিজন অফ EMF of two cells মানে আমরা দুটো সেল যদি নিয়ে নিই, তা মনে করে এটা একটা সেল E1 এবং এখানে নাল পয়েন্ট পাওয়া গেছে, এর লেন্থটা হচ্ছে L1। আবার একটি সেল লাগালাম E2, এটা খুলে ফেলে আর একটা E2 লাগালাম। এখন E1 বাই L1 ইজ ইকুয়াল টু কী হবে, E2 বাই L2 হয়ে যাবে। তার মানে আমি E1 বাই L1 ইজ ইকুয়াল টু E1 বাই E2 সমান আমরা কি পেতে পারবো, L1 বাই L2। চলো এইভাবে আমরা এই লেংথটাই তো এখানে পোটেনশিয়ালটা ড্রপ হয়েছে, তাহলে এই লেংথের রেশিওই বলে দেবে এটা রেজিস্ট্যান্স কত। আগে যে কনসেপ্টটার পরে এই পোর্শনটা লিখে দিলেই তুমি কম্প্যারিজন অফ টু সেলস পেয়ে যাচ্ছি। তার মানে এটার নাল পয়েন্টটা কোথায় আসছে, এটা ভাইটাল নাম্বার পয়েন্ট কিন্তু। হ্যাঁ, নাল মেথডটা খুব ইম্পর্ট্যান্ট। এর আগের ভিডিওটা দেখবে হোয়াট ইজ নাল মেথড, তার আগেরটা দেখবে হ্যাঁ হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, তাহলে একটার সাথে একটা লিঙ্ক আছে। হ্যাঁ, তাহলে এটা নাল মেথডটা খুব ভাইটাল। তা E1 বাই E2 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু মানে এই সেলটার জন্য কোথায় নাল পয়েন্ট পেয়েছি, আবার আরেকটা সেল যখন লাগালাম তখন কোথায় নাল পয়েন্ট পেয়েছি, এটা হচ্ছে কনসেপ্টস। বোঝা গেছে? তাহলে E1 বাই E2 সমান হচ্ছে L1 বাই L2, মানে আমরা এর লেংথের রেশিওটাই হয়ে যাবে EMF এর রেশিওর সাথে সমান। ক্লিয়ার হয়েছে?